তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে যে মুভিটি নিয়ে এসেছি তার নাম পাত্তাম পালাবো। মুভিটি 2022 সালে মুক্তি পেয়েছে। মাত্র 6 বছরের একটি বাচ্চা মেয়েকে নরপশুরা কিডন্যাপ করে নিয়ে যায়, তারপর নির্মমভাবে রেপ করে খুন করে। এরপর মেয়েটির বাবা কিভাবে ওই নরপশুদের কাছ থেকে বদলা নিয়েছে সেই গল্পই রয়েছে এই মুভিটিতে। প্রত্যেককে এই মুভিটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি পুলিশ কোয়ার্টারে এসআই সেতুপাতি ডিউটিতে যাওয়ার আগে সে সকালে নাস্তা বানাচ্ছে। কোয়ার্টারে সে একাই থাকে, তার ফ্যামিলি শহরে থাকে। নাস্তা বানিয়ে সেতু বাসায় ফোন করলে তার ছোট ভাই ফোনটি ধরে। সে কখন এসেছে তা জানতে চাইলে সেতুর ছোট ভাই বলে সে গত রাতে এসে পড়েছে। এরপর সেতুর মা জানতে চায় সে কখন ফিরবে। সেতু বলে ডিপার্টমেন্ট পরিবার বুঝে না, তাই তার ফিরতে রাত হয়ে যাবে। এখানে আমরা জানতে পারি সেতুর ওয়াইফ সুজা প্রেগনেন্ট। আজ তার হাসপাতালে যাওয়ার কথা, কাল তার ডেলিভারি। সেতু তার মাকে টাকা পয়সা সব নিয়ে সময় মতো হাসপাতালে চলে যেতে বলে। এরপর নাস্তা শেষ করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। সেতু কনস্টেবলকে বলে মাঝে মধ্যে তাদের পুরনো জিপটাকেও ব্যবহার করতে। কনস্টেবল বলে নতুন জিপ পেয়েছেন, এখন আর পুরনোটা দিয়ে কি হবে, এমনিতেও 1 সপ্তাহ পর এটি নিয়ে যাবে। কিছুক্ষণ পর তারা থানায় চলে আসে। একটি ছেলে ও মেয়ে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, তাদেরকে খুঁজে বের করে থানায় আনা হয়েছে। সাথে তাদের পরিবারও এসেছে। মেয়ের বাবাই কেসটি করেছিল। অবশ্য ছেলেপক্ষ চাইছিল বিয়ে দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে, কিন্তু মেয়ের পক্ষ তাদের রাজি নয়। সেতু মেয়েটিকে বলে তুমি বাবার সাথে বাসায় যাও, পড়ালেখা শেষ করো, তখন যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েও কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু মেয়েটি বলে সে আজকেই বিয়ে করবে। মেয়েটির মা বলে ওঠে, কেন রে, তুই কি প্রেগনেন্ট নাকি? সেতু বলে যে এভাবে মিটমাট না হলে কোর্টে যেতে হবে, লোকের জানাজানি হলে এলাই ব্যাপার হয়ে যাবে, তাছাড়া তোমাকে তো কেউ টর্চারও করবে না। মেয়েটির মা আবার বলে ওঠে, শুধু টর্চার না, বাসায় ফির, আজ তোকে মেরেই ফেলবো। সেতু এতে রেগে যায়, এমনিতে ওয়াইফকে নিয়ে টেনশনে আছে। সেতু এএসআই কে বলে ছেলে ও মেয়েকে পরিবার সহ কোর্টে পাঠিয়ে দিতে। সেতু বাসায় যাবে, তাই এসআই এর অফিসে আসে ছুটি নেওয়ার জন্য। এসআই জানতে চায় কতদিন লাগবে। সেতু জানায় যে 15 দিন হলেই চলবে। আপনি তো জানেনই এর আগেও 2বার আমাদের বাচ্চা মারা গিয়েছিল, এবার উপরওয়ালাই জানেন। সিআই বলে চিন্তা করো না, আমার মন বলছে এবার তুমি বাবা হবেই। আমাকে আবার ট্রিট দিতে বলো না কিন্তু। সেতু চলে যাওয়ার সময় স্বামী নামের একজন এসে সিআই কে একটি ফাইল দেয়। সিআই জানতে চায় বর্তমান লোকেশন কি। স্বামী বলে কলিমালের কাছাকাছি। এরপর সিআই সেতুকে বলে সোলোমান নামের এক আসামি পেরোলে বেরিয়েছিল, পেরোলের ডেট চলে যাওয়ার পরেও স্যারেন্ডার করেনি। তাই সিআই সেতুকে বলে ছুটিতে যাওয়ার আগে সোলোমনকে ধরিয়ে দিয়ে যেতে। সেতু অবশ্য বলে ওকে ধরেই কিন্তু আমি বাসায় চলে যাব। এরপর সেতু তার টিম নিয়ে বেরিয়ে পড়ে। পথে সুজা ফোন করে বলে যে তারা এখন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবে। সেতু জানে একটি কেসের জন্য সে বাইরে আছে, রাতের মধ্যে সে বাসায় ফিরবে। এরপর বৃষ্টি শুরু হয়, তাই রাস্তা ভালো করে দেখা যাচ্ছিল না। বৃষ্টি থামতে সেতুরা একটি চায়ের দোকানের সামনে থামে। তারা দোকানদারের কাছে জানতে চায় সোলোমন কোথায় থাকে। দোকানদার বলে আমাদের সোলোমন ওই পাহাড়ের উপরে থাকে। তখন আরেকজন এসে বলে ওকে জলদি ধরে নিয়ে যান, এসে আমাদের সাথে ঝামেলা শুরু করে দেয়। এরপর তারা গাড়ি নিয়ে সোলোমনের বাড়ির কাছে যায়। পায়ে হেঁটে বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ। একজন ভিতরে ঢুকে দেখে বাড়ি ফাঁকা। সেতু ভিতরে ঢুকে দেখে সবকিছু এলোমেলো, বোঝা যাচ্ছে সোলোমন বাড়িতেই ছিল, কিছু আনতে হয়তো বাইরে গেছে, তাই তারা এখানেই অপেক্ষা করতে থাকে। সেতু দেখে দেয়ালের এক পাশে হিন্দুদের দেবতার ছবি, অন্য পাশে যীশু খ্রিস্টের ছবি। একটি সেলফে বাচ্চাদের খেলার পুতুল, দেয়ালেও বাচ্চাদের আঁকাঝুঁকি রয়েছে। পাশে একটি বাচ্চা মেয়ের কিছু ছবিও ঝোলানো। এরপর সেতু জানালায় উঁকি দিতেই দেখে সোলোমান ফিরে আসছে। ভিতরে সবাই লুকিয়ে পড়ে। সোলোমান কাছে আসতেই দেখে অনেকগুলো জুতোর ছাপ। সে বুঝে যায় পুলিশ এসেছে। তখনই একজন তার পিছনে চলে আসে। সোলোমান আচমকা তার উপর হামলা করে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। জঙ্গলের মধ্য দিয়ে সোলোমান দৌড়চ্ছে। সেতুরাও রীতিমতো হিমশিম খাচ্ছিল দৌড়তে গিয়ে। এর মাঝে সেতুর মা ফোন করে জানায় যে সুজার পেন উঠেছে, তাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেতু বলে আমি জলদি চলে আসছি। এরপর আবার সোলোমানের পিছনে দৌড়তে থাকে। একসময় সোলোমান সবার চোখ ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়ে যায়। সবাই কম বেশি আহত হয়েছে, তাই হাসপাতালে আসে প্রাথমিক চিকিৎসার জন্য। আশেপাশের ইউনিটকে সতর্ক করে দেওয়া হয়। সোলোমানকে না ধরে সেতুও বাসায় ফিরতে পারছে না। অন্যদিকে জঙ্গলের মাঝে কিছু লোকদের দেখা যায় কাঠ খেলছে ও ড্রিঙ্কস করছে। তখন সেখানে একটি কালো জিপ আসে। জিপ থেকে জাবের নামের এক ব্যক্তি নামে। দেখা যায় জাবের চায়ের দোকানের ওই লোকটিকে একটি বন্দুক দিয়ে বলে সেফটির জন্য রেখে দিতে। তার মানে এরা এখানে কোনো কারণে লুকিয়ে রয়েছে। এরপর একটি ছেলেকে দেখা যায় হিসু করতে পিছনের দিকে গেছে। তখনই সোলোমান ওই ছেলেটির উপর আচমকা হামলা করে বসে। সোলোমান ছেলেটিকে মারার চেষ্টা করছিল। তখনই সেখানে সবাই এসে সোলোমানকে ধরার চেষ্টা করে। সোলোমান একা, তাই তাদের সাথে পেরে ওঠে না এবং তাদের হাতে মার খেতে থাকে। এদিকে সোর্স থেকে খবর পেয়ে সেতু তার টিম নিয়ে সেখানে চলে আসে। এরপর সেতুরা সোলোমানকে আটক করে। সেতু সিআই কে ফোন করে জানিয়ে দেয় যে সোলোমান ধরা পড়েছে, তারা ফিরে আসছে। তখনই হাসপাতাল থেকে সেতুকে ফোন করে জানানো হয় যে বাচ্চার পজিশন ভালো না, সিজার করতে হবে, 3 ব্যাগ রক্তও লাগবে। সেতুকে বলা হয় দ্রুত চলে আসার জন্য। সেতু দেখে সোলোমান গাড়িতে না উঠে জাবেরদের দিকে তাকিয়ে আছে। সেতু রাগে চড় মেরে সোলোমানকে গাড়িতে উঠায়। ফিরে আসার সময় সেতুরা দেখে রাস্তায় জ্যাম। জানা যায় পাহাড় ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে আছে। ঘন্টাখানেক লাগবে রাস্তা ক্লিয়ার হতে। এই রাস্তা বাদে অন্য কোনো রাস্তাও নেই ফেরার।
তাই বাধ্য হয়ে তারা চায়ের দোকানে গিয়ে চা নাস্তা খেতে থাকে। সেতু বেশ চিন্তিত হয়ে পড়ে, হাসপাতালে ফোন করার চেষ্টাও করে কিন্তু ফোন কানেক্ট হয় না। সেতু চা না খেয়ে সুলেমানকে চা দিতে বলে। সেতু সুলেমানকে বলে, সেখানে কেন মারামারি করতে গিয়েছিলে? আমরা সময় মতো না পৌঁছালে তো তারা মেরেই ফেলতো। সুলেমান বলে, আমি সেখানে মরতে নয় মার্ডার করতে গিয়েছিলাম। এই পেরুলের জন্য আমি 4 বছর অপেক্ষা করেছিলাম। এই সুযোগ হাতছাড়া হলে আমি আর কখনোই সুযোগ পাবো না। সুলেমানের কথা শুনে সেতু সুলেমানের হাত গাড়ির সাথে আটকে দেয় যাতে সে পালাতে না পারে। দোকানদার এসে যখন সুলেমানকে চা দিচ্ছিল তখন সেতু বলে, তুমি একে চিনো? কার মার্ডার করে জেলে গিয়েছিল সে? দোকানদার বলে, আপনাদের কাছে ও আসামি হতে পারে কিন্তু আমার কাছে ও আমাদের নিজেদের সুলেমান। 30 বছর আগে পাহাড় ধসে এখানে 47 জন মারা গিয়েছিল। শুধুমাত্র 6 বছরের একটি ছেলে বেঁচে গিয়েছিল। ওই হলো সুলেমান, যাকে পুরো গ্রামবাসী ভালোবেসে ফেলে। আমরা ফ্ল্যাশব্যাকে 8 বছর আগের সিন দেখি। সুলেমান ও তার বন্ধু পাঁচু গাড়ি নিয়ে নদীর ধারে কারোর জন্য অপেক্ষা করছিল। এ হলো সীতা, কাল তার বিয়ে। আসলে সীতা আর সুলেমান একে অপরকে ভালোবাসে, তাই আজ তারা পালানোর প্ল্যান করেছে। সীতা ছোট বোনকে সাথে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য বাসা থেকে বের হতে চাইছিল। সীতার চাচাও তাদের সাথে মন্দিরে যেতে চায়। সীতা কোনোভাবে তার চাচাকে পাশ কাটিয়ে বাসা থেকে বের হয়। এরপর নৌকা দিয়ে নদীর এপারে এসে সুলেমানের গাড়িতে উঠে পড়ে। এদিকে এক লোক বিয়ের কিছু সামগ্রী নিয়ে এসে সীতার বাবাকে ফোন করে তা নিয়ে যেতে। এরপরই সীতার বাবা ও চাচা নদীর এপারে আসে। তাদেরকে দেখে সুলেমান ভয় পেয়ে যায়। পাঁচুকে বলে গাড়ি স্টার্ট করতে, কিন্তু এখানেই ঘটে বিপদ, গাড়ি স্টার্ট হচ্ছিল না। তাই সুলেমান বুদ্ধি করে কাপড় দিয়ে সীতাকে ডেকে ফেলে। সীতার বাবা ও চাচা এদিকে আসলে সুলেমান জানায় যে তার গাড়িটি স্টার্ট হচ্ছে না। এরপর তারা মিলে গাড়িটিকে ধাক্কা দিতে থাকে, মানে অজান্তেই তারা নিজেদের মেয়েকে পালাতে সাহায্য করছিল। সব জানাজানি হয়ে গেলে সীতার পরিবার থানায় যায়। পরবর্তী দিন সুলেমান ও সীতাকে ধরে আনা হয়। যেহেতু তারা দুজনই অ্যাডাল্ট তাই পুলিশ তাদের পক্ষ নেয়। সুলেমান খ্রিস্টের ধর্মের আর সীতু হিন্দু ধর্মের, তাই সীতার বাবা এই সম্পর্ক মেনে নেয় না এবং সীতার সাথে সব সম্পর্ক ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বারাদন নামের ওই লোক আসে যার সাথে সীতার বিয়ে হওয়ার কথা ছিল। বারাদন একজন পুলিশ অফিসার। সুলেমান তাকে বলে, আমার সাহসে কোলাই নিয়ে আপনার সাথে গিয়ে কথা বলার, আর দয়া করে এইসব নিয়ে আমাদের সাথে ঝামেলা করবেন না। বারাদন হেসে বলে, আরে না, চিন্তা করো না, ভালোই হয়েছে যে বিয়ের আগেই পালিয়েছে, বিয়ের পরে পালালে যে কি হতো। সুলেমান একটু সামনে চলে গেলে বারাদন সীতাকে বলে, কি এমন আছে ওর মাঝে যা আমার মাঝে নেই? সীতা এতে একটু বিব্রত বোধ করে। এরপর চার্চের নিয়ম রীতি মেনে সীতা আর সুলেমানের বিয়ে হচ্ছিল। তখন জাবের তার দলবল নিয়ে চার্চে হাজির হয়। জাবের বলে তারা চার্চে অন্য ধর্মের কোনো মেয়ের বিয়ে মেনে নিবে না। ফাদার অবশ্য তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুলেমান চায় না তাদের বিয়েতে কোনো প্রশ্ন থাকুক, তাই চার্চের বাইরে তাদের বিয়েটা সম্পন্ন হয়। এরপর সুলেমান সীতাকে তাদের স্বপ্নের ছোট্ট বাড়িটিতে নিয়ে যায়। সুলেমান সীতাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িটি আগে থেকেই সাজিয়ে রেখেছিল। সেই ছোট্ট বাড়িতে তাদের হাসি খুশি সংসার শুরু হয়। সুলেমান ও সীতা একে অপরকে ভালোবেসে ও সাহায্য করে দিন পার করছিল। বছর খানেক পর তাদের কোলে আসে মিষ্টি একটি মেয়ে। ভালোবেসে তারা মেয়ের নাম রেখেছিল লাচ্চুমণি। লাচ্চু আসার পর তাদের সংসার যেন আরো হাসি খুশিতে ভরে যায়। এভাবে হাসি খুশিতে লাচ্চু বড় হয়ে উঠছিল। একদিন সীতা জানায় যে তার ছোট বোন আনিতা ফোন করে জানিয়েছে যে তার বিয়ে, তারা মনে হয় আমাদেরকে আমন্ত্রণ করতে পারে। সুলেমান বলে, আমি নিশ্চিত তারা করবে না, তবুও চিন্তা করো না, আমরা বিয়ের আগের দিনই সেখানে চলে যাব। সীতা বলে, এভাবে বিনা দাওয়াতে যাওয়া কি ঠিক হবে? সুলেমান বলে, তোমার বিয়ে তো আমি বিনা দাওয়াতেই গিয়েছিলাম, এবারও আমরাও যাব। পরবর্তী দিন সুলেমান আর পাঁচু বাইক নিয়ে ফিরছিল। তখন একটি পুলিশের জিপ তাদের সামনে দিয়ে চলে যায়। আমরা বর্তমানে চলে আসি। সুলেমান সেতুকে বলে তার হাত ব্যথা করছে, তাই সেতু সুলেমানের হাতটি গাড়ি থেকে খুলে দেয়। এরপর তাকে হালকা হওয়ার জন্য নিয়ে যায়। সেতু হাসপাতালে ফোন করার চেষ্টা করছিল, পিছন ফিরেই দেখে সুলেমান নেই। সেতুর আত্মা তো প্রায় চলেই গিয়েছিল। তখন সুলেমান পিছন থেকে এসে বলে, চিন্তা করবেন না, আমি পালাবো না। ফিরে এসে সেতু বলে, তোমার স্টোরিতে এমন কোনো কারণই নেই যাতে তোমার কাউকে মার্ডার করতে হবে। সুলেমান বলে, কারো জীবনে বিপদ আসতে সময় লাগে না। আমরা দেখি ওই দিন পুলিশের জিপে বারাদন ছিল। সেতু বলে, তাহলে কি বারাদনই মূল সমস্যার কারণ? আবার ফ্ল্যাশব্যাক। সুলেমান লাচ্চুকে নিয়ে স্কুল থেকে বাইকে করে বাসায় ফিরছে। সামনেই পুলিশের চেকপোস্ট। পুলিশ একটি বাইক চেক করছে। বারাদন সুলেমানকে দেখে আটকায়। বারাদন জানায় যে তার এখানে ট্রান্সফার হয়েছে, 2 সপ্তাহ হলো এসেছে। বারাদন লাচ্চুকে দেখে বলে, তুমি যদি সীতাকে না নিয়ে যেতে তাহলে লাচ্চু আজ আমার মেয়ে হতো। আমার প্রতিদান ভুলে যেও না কিন্তু, আর হ্যাঁ, হেলমেট পরে বাইক চালাও। সুলেমান লাচ্চুকে নিয়ে সোজা চার্চে যায়। চার্চে বড়দিন উদযাপনের জন্য প্রস্তুতি চলছে। আজ রাতেই অনুষ্ঠান। ফাদার সুলেমানকে জানায় আজকের অনুষ্ঠানে লাচ্চু একজন এঞ্জেল হবে। লাচ্চু তো এটা শুনে অনেক খুশি। বাড়িতে সীতা রান্না করছিল। বাড়িতে ফিরে সুলেমান সীতাকে জানায় যে আজ লাচ্চু এঞ্জেল সাজবে। ফাদার নিজে লাচ্চুকে সিলেক্ট করেছে। তারা প্ল্যান করে দোকানে কস্টিউম কিনতে যাবে। তখন সুলেমান সীতাকে বলে, তোমার সাথে যে পুলিশের বিয়ে ঠিক হয়েছিল তার এখানেই ট্রান্সফার হয়েছে। আসার সময় দেখা হলো তার সাথে। বারাদনের কথা শুনে সীতা একটু চিন্তিত হয়ে পড়ে। এদিকে বড়দিনের অনুষ্ঠানের সিকিউরিটি এনশিওর দিতে থানা থেকে পুলিশেরা আসে। তাদের মাঝে বারাদনও ছিল। বারাদন খেয়াল করে দেখে সীতা উপরে কাজ করছে। বারাদন সীতার কাছে গিয়ে বলে, আজ যার মন্দিরে থাকার কথা সে চার্চে এসেছে। সীতা বলে, চার্চ কিংবা মন্দির সবই মানুষের জন্য। সীতা সুলেমানকে ডাক দেয়। সুলেমান এসে বলে, আপনি কি বিয়ে করেছেন?
বারাদন বলে, করেছিলাম, এখন ডিভোর্স নেওয়ার চেষ্টা করছি। যখন আমরা কোনো কিছু পছন্দ করি আর সেটা না পেয়ে অন্য কিছু দিয়ে অ্যাডজাস্ট করতে গেলে অসুবিধা হয়েই যায়। সলমান সবাইকে নিয়ে চলে যায়। একজন কনস্টেবল এসে জানতে চায়, আপনি এদেরকে চেনেন নাকি? বারাদন বলে, পুরাতন দেনা পাওনা আছে এদের সাথে। রাতে অনুষ্ঠান শুরু হয়ে যায়। সীতা লাচ্চুকে এঞ্জেল সাজিয়ে দিচ্ছিল। সলমান খাবারের দিকটা দেখছিল। লাচ্চু বলছিল, আমার তেমন দেখতে একটি কানের দুল চায়। তাই সীতা লাচ্চুকে রেখে কানের দুল আনতে বাইরের দোকানে যাচ্ছিল। তখন বারাদন এসে তার রাস্তা আটকায়। বারাদন বলে, আমি তো তোমার জীবন থেকে সরে গিয়েছি, আমাকে 5 মিনিট সময় দাও, কিছু কথা আছে। সীতা কোনো কথা শুনতে চাইছিল না। সীতা বের হয়ে যাওয়ার সময় বারাদন সীতার হাত চেপে ধরে। বারাদনের সাথে সীতার হাতাহাতি দেখে সুলেমান সেখানে চলে আসে। সুলেমান বারাদনকে আটকায়, কিন্তু বারাদন সুলেমানকে চর মেরে বসে। সুলেমানও পাল্টা চর মারে। এরপর তাদের মাঝে ফাইট হতে থাকে। এক সময় এসআই এসে তাদেরকে থামায়। বারাদন বলে, সীতা আমার পূর্ব পরিচিত। সীতার সাথে কথা বলার সময় ও ভুলবশত আমার উপর হামলা করেছে। এসআই বলে, এইভাবে আচমকা কেউ কথা বলে? বারাদন সবার সামনে অপমানিত বোধ করে। বারাদন এসআই কে বলে, স্যার, আমার বাড়ি থেকে ফোন এসেছে, আমি কি যেতে পারি? এসআই বলে, এটাই ভালো হবে, যাও, কাল সকালে থানায় দেখা হবে। বাচ্চাদের এঞ্জেল সাজিয়ে আনা হয়েছে। অনুষ্ঠানও আবার শুরু হয়েছে। তখনই সীতাদের লাচ্চুর কথা মনে পড়ে। লাচ্চুকে খুঁজতে এঞ্জেলদের মাঝে যায়, কিন্তু লাচ্চু সেখানে নেই। কেউই বলতে পারছে না যে লাচ্চু কোথায়। সুলেমানরা মেকআপ রুমে যায়, সেখানেও লাচ্চু নেই। অনেক খোঁজাখুঁজি করেও লাচ্চুকে কোথাও পাওয়া যাচ্ছে না। তাই তারা থানায় যায়। এসআই জানতে চায় সব জায়গায় খোঁজা হয়েছে কিনা। পাঁচু বলে, ও একা কোথাও যায় না, আর এখানে তাদের তেমন কোনো আত্মীয় নেই। এসআই বলে, তোমরা বাসায় যাও, আমরা খুঁজছি, কোনো খোঁজ পেলে তোমাদের জানাবো। সুলেমান একজন সিস্টারকে দিয়ে সীতাকে বাড়ি পাঠিয়ে দেয়, আর সে পাচুকের সাথে নিয়ে ওই চার্চের আশেপাশের এলাকায় খুঁজতে থাকে। কোথাও না পেয়ে আবার চার্চে যায়। মেকআপ রুমে লাচ্চু সব জিনিসপত্র পড়ে আছে, শুধু লাচ্চুই নেই। সুলেমান কবরস্থানের সামনে গিয়ে উকি মারছিল, তখন ফাদার তাকে ডেকে পাঠায়। ফাদার জানায় সবাই লাচ্চুকে খোঁজার চেষ্টা করছে। সীতা বাড়িতে একা, এখন তোমার সীতার কাছে যাওয়া উচিত। লাচ্চুর কোনো খোঁজ পাওয়া গেলে তোমাকে জানাবো। সুলেমান তখন বাসায় ফিরে আসে। মেয়ে হারানো মা শুধু কান্না করেই চলেছে। সকাল হতে পাঁচু এসে বলে, চার্চের পিছনে পাহাড়ের ডালে কিছু পাওয়া গেছে, চল আমরা দেখে আসি। সুলেমান পাঁচুকে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে অনেক মানুষের ভিড়, পুলিশও এসেছে। পাহাড়ের ডালে পলিথিনে মোড়া লাচ্চুর মৃতদেহ পাওয়া যায়। মেয়ের মৃত মুখ দেখে সুলেমান কান্নায় ভেঙে পড়ে। এসব শুনে সবাই চুপ হয়ে যায়, কারো মুখে কিছু বলার ভাষা নেই। এর মাঝে সীতুর মা ফোন করে জানায় মেয়ে হয়েছে। বাবা হওয়ার আনন্দ ফুটে উঠেছে সেতুর চোখে মুখে। সবাই কংগ্রেস জানায়। সেতুর ভাই ছবি পাঠালে সবাইকে তা দেখায়। হঠাৎ সেতুর সুলেমানের কথা মনে পড়ে। নিমিষে সব আনন্দ মাটি হয়ে যায়। আবার ফ্ল্যাশব্যাক। লাচ্চুর বডিটি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পোস্টমর্টম শেষে ডাক্তার এসআই কে এসে রিপোর্ট জানায়। এসআই সুলেমানের সামনে ফাদারকে বলে যে মাথায় ভারী কিছুর আঘাতে মৃত্যু হয়েছে তার, তবে মার্ডারের আগে ওকে নির্মমভাবে দর্শন করা হয়েছে। সুলেমান এটা শুনে হতবাক। কোন নরপশু এমনটা করলো তার মেয়ের সাথে? মর্চরির সকল ফর্মালিটি শেষ করে সুলেমান নিজের কাঁধে করে মেয়ের লাশ বাড়ি নিয়ে আসে। মেয়ের লাশ দেখে মা ও কান্নায় ভেঙে পড়ে। সবার চোখেই অশ্রু। ধর্মীয় রীতিনীতি শেষ করে চার্চের কবরস্থানে লাচ্চুকে সমাহিত করা হয়। এসআই এর সন্দেহ তখন বারাদনের উপর। এসআই সুলেমানের বাড়িতে যায়। এসআই বলে, আমরা তেমন কোনো ক্লু পাচ্ছি না, তোমার কি কারো উপর সন্দেহ হয়? সুলেমান বলে, না স্যার। এসআই সীতার সাথে কথা বলতে চায় স্টেটমেন্ট নেওয়ার জন্য। সুলেমান বলে, সীতা স্টেটমেন্ট দেওয়ার অবস্থায় নেই, সময় লাগবে। বারাদন বলে ওঠে, স্যার, আমি পরে এসে স্টেটমেন্ট নিয়ে যাব। তখন এসআই অন্যদের বলে সীতার স্টেটমেন্ট নিয়েই যেন তারা ফিরে আসে। এসআই বারাদনকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিল। এসআই বলে, যে রাতে বাচ্চাটি নিখোঁজ হয়েছিল সেদিন রাতে তুমি কোথায় ছিলে? বারাদন বলে, আমি বাসায় ছিলাম স্যার। এসআই বলে, আমি খোঁজ নিয়েছিলাম, তুমি ওই দিন বাসায় ছিলে না। এরপরে এসআই গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে বারাদনকে বলে, মেয়েটি লাশ পাওয়ার পর থেকে আমি তোমার মুখে ভয় দেখতে পাচ্ছি। বারাদন বলে, কি বলছেন স্যার? এসআই বলে, এই শহরে তুমি ছাড়া সুলেমানের আর তেমন কোনো শত্রু নেই। এখানকার সবাই তোমার উপর সন্দেহ করছে। আমি জানি না তারা কখন কি করে বসবে, তাই 1 সপ্তাহের ছুটি নাও। আর হ্যাঁ, কেসের তদন্তে যদি কোনোভাবে তোমার নাম আসে তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার কলিগ। মাত্র 6 বছরের একটি বাচ্চা মেয়ের রেপ এন্ড মার্ডার হয়েছে। এরপরে এসআই তদন্ত শুরু করে দেয়। সে সব জায়গায় দেখে সকল তথ্য সংগ্রহ করতে শুরু করে। এদিকে বারাদনকে দেখা যায় মার্ডার স্পটে। সে চারদিকে কিছু যেন খুঁজছে। হঠাৎ পায়ের নিচে কিছু ভাঙার আওয়াজ পায়। লতাপাতা সরিয়ে একটি কাচের ক্যাপসুলের ভাঙা টুকরো পায়। আরো খুঁজে পাশে একটি সিরিঞ্জও পাওয়া যায়। বারাদনের তখন মনে পড়ে সে এমন একটি ক্যাপসুল কোথাও দেখেছে। এখানে আমরা দেখতে পাই ওই দিন চেকপোস্টে বারাদন 2টি ছেলেকে হেলমেটের জন্য আটকিয়েছিল। বারাদন তাদের লাইসেন্স দেখতে চায়। একজন লাইসেন্স বের করতে গেলে একটি ক্যাপসুল মাটিতে পড়ে ভেঙে যায়। এটি সাধারণ কোনো ক্যাপসুল ছিল না, এটি ছিল এক ধরনের ড্রাগস। তখনই আরেকজন এসে বলে, আরে এ তো আমাদের জাবেরের ছেলে, ছেড়ে দিন ওকে। বারাদনের আরো মনে পড়ে যে ওই দিন চার্চেও সে ওই ছেলে দুটোকে দেখেছিল। এই ক্লু ধরে ওই ছেলে দুটোকে থানায় আনা হয়। এসআই বলে, সকল এভিডেন্স তোমাদের বিরুদ্ধে, এমনকি তোদের কলেজ থেকেও খারাপ রিপোর্ট এসেছে আমার কাছে। আমি শুধু জানতে চাই ওই দিন কি হয়েছিল। ছেলেগুলো বলতে চাইছিল না।
তখন বারাদন এসে বলে, স্যার আমি এদের জিজ্ঞাসাবাদ করতে চাই, এটা প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি। বারাদন এদেরকে সেলে নিয়ে যেতে বলে। এখানে আমরা দেখতে পাই বারাদন কবরস্থানে লাচ্চুর কাপড়ের ছেঁড়া টুকরো পেয়েছিল। বারাদন ছেলে তাদেরকে উত্তম মাধ্যম দিতে থাকে। মার খেয়ে অবশেষে তারা রাজি হয় সত্যটা বলার। দেখা যায় ওই দিন লাচ্চু মেকআপ রুমে একা ছিল। মাকে খুঁজতে খুঁজতে সে বেরিয়ে আসে। ছেলে দুটো তখন কবরস্থানের পাশেই বসে ড্রাগস নিচ্ছিল। লাচ্চুকে একা বাইরে দেখে নরপশুরা লাচ্চুর কাছে যায়। একজন পিছন থেকে লাচ্চুর মুখ চেপে ধরে তাকে কবরস্থানে টেনে নিয়ে আসে। এরপর দুই পশু মিলে লাচ্চুকে রেপ করে। তখনই সোলোমান কবরস্থানের সামনে এসেছিল, কিন্তু সে কিছুই দেখতে পায় না। তারপর তারা লাচ্চুকে পাহাড়ের ডালে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখানে বসে আবার ড্রাগস নেয়। বারাদন এসে এসআইকে জানায় যে রেপ করে তারা লাচ্চুকে রাবার বাগানে ফেলে দেয়। পাথরের সাথে মাথার আঘাত লাগার কারণেই লাচ্চু মারা যায়। আমি ওই রাতে কিছু করিনি। আমি যদি ওই দিন ঝামেলা না করতাম তাহলে হয়তো লাচ্চু আজও বেঁচে থাকতো। এই দুঃখই আপনি আমার চেহারায় দেখেছিলেন, যাকে আপনি ভয় ভেবে নিয়েছিলেন। এর মাঝে জাবের লয়ার নিয়ে সেখানে চলে আসে। তারা এসআইকে নিয়ে ভিতরে চলে যায়। এরপর চায়ের দোকানদার বলে কেস ঠিকই হয়েছিল, সকল তথ্য প্রমাণও তাদের বিপক্ষে ছিল, কিন্তু পুলিশ জাবেরের কাছ থেকে টাকা খেয়ে সকল তথ্য প্রমাণ বদলে দেয়। কোর্ট তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না পেয়ে তাদেরকে মুক্ত করে দেয়। এসব দেখে সীতা আর সলেমান হতাশ হয়ে কাঁদতে থাকে। তারা ভাবে এই কেমন বিচার ব্যবস্থা এই দেশের। সবাই সীতা আর সলমানের সামনে যে যার মতো হাসি ঠাট্টা করছিল। এইসব দেখে সীতা বলে, এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুমি এদেরকে এখনই মেরে ফেলবে। তারা সবাই চলে যাচ্ছিল। তখন সলমান ডাবলার কাছ থেকে দা নিয়ে দৌড়ে গিয়ে একজনের পেটে ঢুকিয়ে দেয়। সবার সামনে এই সলমান ওই ছেলেটিকে কুপিয়ে মেরে ফেলে। এটা দেখে জাবেরের ছেলে বাঁচতে দৌড় দেয় পালানোর জন্য। সলমানও তাকে ধরতে যাচ্ছিল, কিন্তু তখনই সবাই মিলে সলমানকে ধরে ফেলে। এরপরে সলমানের জেল হয়। এই ছিল তার গল্প। সেতু জানতে চায় সীতা কোথায়। সলমান বলে সীতা একটি আশ্রমে আছে। সেতু বলে পেরুলে বেরিয়ে তার সাথে দেখা করনি। সলমান বলে, আমি ওর কাছে ওয়াদা করেছি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের মেয়ের খুনিদের মারতে পারবো ততদিন পর্যন্ত আমি তার সামনে যাব না। সেতুর তখন মনে পড়ে সলমানকে ধরার সময় সলমান জাবেরের ছেলের দিকেই তাকিয়েছিল। এতক্ষণে রাস্তাও ক্লিয়ার হয়ে যায়। এবার তাদের যাবার পালা। সেতু বলে, আমি তোমার মনের পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু দেশে আইন ও কোর্ট আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। সলেমান বলে, কোন আইন? যে আইন আমার মেয়ের খুনিদের শাস্তি দিয়েছিল। আমার মেয়ের যে ন্যায় পাওয়ার কথা সেটা আজ আপনার জন্যই পাচ্ছে না। সেতু বলে, কাউকে খুন করতে সাহায্য করা পুলিশের কাজ না। সলেমান সেতুর হাত ধরে বলে, স্যার আমাকে আর একটা দিন সময় দিন, এবার আমি ওকে মেরেই ছাড়বো। সেতু হাত ছাড়িয়ে চলে আসে। সলেমান আবার বলে, আপনিও তো এখন এক মেয়ের বাবা। এরপর সেতুরা গাড়ি করে থানার উদ্দেশ্যে রওনা হয়। থানায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। সেতু তখন বাসায় চলে যাবে। সেতু তার বাচ্চার জন্য কেনা কাপড় নিয়ে সলমানকে বলে, আমি আমার বাচ্চার জন্য কাপড় নিয়ে যাচ্ছি, যাকে এখনো আমি সামনে থেকে দেখিনি। তুমি যা 35 বছর বয়সে হারিয়েছ তা আমি 42 বছরে এসে পেয়েছি। বাচ্চা না থাকার কষ্ট আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি যদি বাকি ছেলেটাকে খুনও করো তাহলেও তো তোমার মেয়ে আর ফিরে আসবে না। তাই এইসব প্রতিশোধ বলে যাও। সেতু থানা থেকে বের হয়ে সোজা কোয়ার্টারে যায়। সেতু ব্যাগপত্র সব গুছিয়ে একটি চাবি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর সেতু হাসপাতালে পৌঁছায়। মেয়েকে দেখে তার আনন্দের শেষ নেই। দেখা মাত্রই কুলে তুলে নেয়। সেতুর মা জানায় 13 তারিখে নাম রাখার অনুষ্ঠান হবে। সেতুর ভাই সুজার কাছে জানতে চায় মেয়ের কি নাম রাখবে। সুজা বলে সে দায়িত্ব তার বাবার উপর। এর 10 দিন পর ছুটি কাটিয়ে সেতু চাকরিতে যোগদান করতে সিআইএর অফিসে দেখা করতে আসে। বাবা হওয়ার আনন্দে সবাইকে ট্রিট দিতে সন্ধ্যায় কোয়ার্টারে একটি পার্টি দিবে সে। এরপর সেতু কারাগারে যায় সলোমানের সাথে দেখা করতে। সলোমান সেতুর কাছে তার মেয়ের কথা জানতে চায়। সেতু ফোন বের করে তার মেয়ের একটি ছবি দেখায়। সেতু বলে, সলোমান আমি জানি তোমার মনে কি ঘুরছে। তুমি হারানো কিছুই আর ফিরে পাবে না, তাই এখন এইসব প্রতিশোধের কথা বলে যাও। আমাদের জীবনে আমাদের অজান্তে ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু করে দেয়। এরপর সেতু একটি পত্রিকা দেখিয়ে বলে, তুমি এবার নিশ্চিন্তে সীতার সাথে দেখা করতে পারো। সলোমান দেখে যে খবরে প্রকাশ হয়েছে জাবেরের ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। সলোমান বলে, আমি 4 বছর ধরে জেলে পড়েছিলাম, কোনো ঈশ্বরই আমার হয়ে কিছু করে দেয়নি। যদি কেউ করে থাকে সে হলো একজন মেয়ের বাবা, ঠিক না স্যার? এখানে আমরা দেখতে পাই যে ওই দিন সেতু তাদের পুরনো জিপটি নিয়ে জাবেরের ছেলের বাইকে ধাক্কা মারে। ছেলেটি নিচে পড়ে যায়। এরপর সেতু ছেলেটির উপরেই গাড়ি চালিয়ে দেয়। সেতু সলোমানের হয়ে তার মেয়ের খুনের প্রতিশোধ নিয়ে নেয়। সেতু কোনো কিছু না বলেই সেখান থেকে চলে আসে। কয়েক বছর পর সলোমান জেল থেকে ছাড়া পায়। সে একটি আশ্রমে যায়। খবর পেয়ে সীতা আসে। সলোমানকে দেখতে পেয়ে সীতা তাকে এসে জড়িয়ে ধরে। তারা আবার এক হলো। নেই শুধু তাদের ছোট্ট আদরের মেয়ে লাচ্চু, যাকে নরপশুরা কেড়ে নিয়েছে। এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা একটু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক দিয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।